আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের 16তম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আমাদের যে 3 নম্বর প্র্যাকটিক্যালটা ছিল তার দুটি অংশ আমরা দেখেছিলাম, তার বাকি অংশটা আমরা আজকে দেখব। আমাদের প্র্যাকটিক্যালটার নাম ছিল প্র্যাকটিস প্রোগ্রামস ইউজিং কন্ডিশনাল স্টেটমেন্ট এক্সারসাইজেস। তার অধীনে আমাদের যে জবটি রয়েছে সেটি হচ্ছে কোনো একজন ছাত্রের নাম্বারগুলোকে ইনপুট দিতে হবে এবং তাদের জিপিএ ক্যালকুলেশন করতে হবে। এই প্রোগ্রামটি করার পরে তোমরা জিপিএ ক্যালকুলেশন করতে পারবে। তাহলে এখন চলো আমরা দেখি কিভাবে আমরা জিপিএ ক্যালকুলেশন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কাজের সুবিধার্থে ফর্ম ডিজাইনটা পূর্বেই করে রেখেছি, কারণ আমাদের যে ক্লাসের যে সময়, সেই সময়ে টোটাল ফর্মটাকে ডিজাইন করে সবগুলো কোডগুলোকে দেখানোটা আসলে সম্ভব নয়, কারণ এই প্রোগ্রামটি করতে হলে প্রচুর সময়ের প্রয়োজন। এজন্য আমি ফর্মটাকে ডিজাইন করেছি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে। তা আমি মনে করি যে তোমরা ফর্মকে ডিজাইন করতে পারবে, কারণ আমি এগুলোকে নিয়েছি লেভেল। এগুলো কিন্তু সবই লেভেল, এগুলো সব লেভেল, এগুলো লেভেল। শুধুমাত্র লেভেলের টেক্সটে গিয়ে শুধুমাত্র তোমরা নামগুলোকে লিখবে, ঠিক আছে? আমরা মূলত চতুর্থ সেমিস্টারের আমরা আরেকটা জিনিস দেখিয়ে নেই যে আসলে আমরা এই স্লাইডটাকে একটু পূর্বে দেখে নেই যে এটাকে আমরা দেখবো এই কারণে যে আমাদের যে ফোর্থ সেমিস্টার, এই ফোর্থ সেমিস্টারে আমাদের সাবজেক্ট রয়েছে, এই 8টি সাবজেক্ট রয়েছে। এই 8টি সাবজেক্টের ক্রেডিট কত সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেখানে ক্রেডিট কত, আমরা যেমন এখানে এই সাবজেক্ট গুলো তার এটা হচ্ছে তার ক্রেডিট, আমরা সিলেবাস অনুযায়ী এখানে লিখেছি। তারপর যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের কি কি অংশ রয়েছে, থিওরি কন্টিনিউয়াস রয়েছে, থিওরি ফাইনাল রয়েছে, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস রয়েছে, প্র্যাকটিক্যাল ফাইনাল রয়েছে। তাহলে থিওরি কন্টিনিউয়াসে কিন্তু তার সর্বোচ্চ নাম্বার রয়েছে 40, থিওরি ফাইনালে রয়েছে 60, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে 25, প্র্যাকটিক্যাল ফাইনালে কিন্তু 25। এই সবগুলো নাম্বারকে কিন্তু যোগ করে 150 করা হয়েছে। এরকম প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু এরকম। যেমন ওয়েব ডেভেলপমেন্ট, এখানে কিন্তু থিওরি কিন্তু নেই, এই জন্য কিন্তু এটা ফাঁকা, শুধুমাত্র প্র্যাকটিক্যাল রয়েছে। তাহলে আমরা কিন্তু এটার আলোকে কিন্তু আমরা কাজ করব। যেমন আমাদের ক্রেডিট, আমরা যখন এরকম একটা প্রোগ্রাম করব তখন কিন্তু তোমাদের এই চার্টটাকে কিন্তু মনে রাখতে হবে। এই চার্ট যদি তোমরা সামনে না রাখো তাহলে তোমরা বের করতে পারবে না। যেমন থিওরি কন্টিনিউয়াসের সর্বোচ্চ নাম্বার তার কত, 40। এখন যদি আমি টেক্সট বক্সে যদি 40-এর চেয়ে যদি বেশি নাম্বার দিই তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম হবে না। সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু একটা কন্ডিশন রাখতে হবে যেন আমি 0 থেকে 40-এর মধ্যে যেন আমি ইনপুট করতে পারি প্রতিটার ক্ষেত্রেই। যেমন আমরা প্রতিটি নাম্বারগুলোকে এক একটি টেক্সট বক্সের মধ্যে আমরা ইনপুট করব, তারপর আমরা একটা বাটনে ক্লিক করলে পরে সে টোটাল নাম্বারটা বের করবে, লেটার গ্রেড বের করবে, জিপি বের করবে। প্রতিটা সাবজেক্টের যখন বের হবে তারপরে আমরা জিপিএটাকে বের করতে পারবো। তাহলে আমরা আবার একটু প্রোগ্রামে যাই। আমি পূর্ব থেকেই তৈরি করে রেখেছি যে স্লাইডটা তোমাদেরকে দেখালাম এইমাত্র, এটার আলোকেই কিন্তু আমি এটাকে তৈরি করেছি। এখানে শুধু আমি বাড়তি জিনিস দিয়েছি লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট।
এই দুটি অংশকে আমি একটু আলাদা করেছি, আর বাকিটা কিন্তু আমাদের সেই ফর্মটা অনুযায়ী রেখেছি। আর এখানে আমরা বাটন রেখেছি, এগুলো হচ্ছে বাটন। তো এখন এই প্রোগ্রামটা আমরা যখন করব তখন আমাদের কি কি জিনিস রাখতে হবে মনে, যেগুলো হচ্ছে টেক্সট বক্স, এগুলো কিন্তু টেক্সট বক্স। এখন আমরা একটা বাটনের অধীনেই সাধারণত আমাদের প্রোগ্রামগুলো লিখতে হবে। যেমন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 3, তার থিওরি কন্টিনিউয়াস রয়েছে, থিওরি ফাইনাল রয়েছে, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস রয়েছে এবং প্র্যাকটিক্যাল ফাইনাল রয়েছে। তারপরে এই নাম্বারগুলোকে যখন আমি ইনপুট দিব তখন এখানে ক্লিক করলে পরে কিন্তু সে টোটালটা বের করবে এবং লেটার গ্রেড বের করবে, জিপিএ বের করবে। আবার আমি যদি এখানে যদি আবার কখনো আমার রেঞ্জের বাইরে যদি ডেটা দেই তাহলে সে একটা মেসেজ দেখাবে। এরকমের কিন্তু কিছু কন্ডিশন আমাদের লিখতে হবে। তাহলে আমরা একটু কোডগুলো সম্পর্কে আগে জানি এখন। তাহলে আমরা কি করব, তাহলে আমরা ডাবল ক্লিক করি এই বাটনটায়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই কোডগুলো অনেক বেশি, তাই কিন্তু আমি আগে থেকেই লিখে রেখেছি। এখানে প্রথমেই আমি এই বাটনের অধীনে লিখেছি ইফ কন্ডিশন ব্যবহার করেছি, যে নট স্ট্রিং ডট ইজ নাল অর এমটি, এটি হচ্ছে একটি মেথড। তার মানে কি, টেক্সট বক্স ওয়ান ডট টেক্সট এটি কখনো কি হতে পারবে না, নাল বা এমটি হতে পারবে না। আবার কি দিলাম আমি, লজিক্যাল এন্ড দিলাম। তাহলে আমি প্রতি টেক্সট বক্সের ক্ষেত্রে কিন্তু আমি সেম কথাটাই লিখেছি। এটি একটি মেথড। নট স্ট্রিং ডট, যে স্ট্রিং ডট ইজ নাল অর এমটি, এটি একটি মেথড। তো এটা যদি এই টেক্সট বক্স টির মধ্যে যদি যদি নল নাল অথবা এমটি যেন না হয় সেই কন্ডিশনটাকে সে চেক করবে। কিন্তু যদি আমি অনেক সময় ফাঁকা দিয়ে কিন্তু আমি ক্যালকুলেশন বা বাটনে প্রেস করতে পারি তাহলে কিন্তু সে আমাদেরকে একটি মেসেজ দেখাবে। তাহলে কিন্তু সে একটা মেসেজ দেখাবে এবং সেটা কিন্তু আমি এখানে লিখে রেখেছি যে প্লিজ ইনসার্ট ডেটা। ওই ইফের কিন্তু এলসটা কিন্তু এখানে। যদি আমি ফাঁকা রেখে যদি বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমাকে সে একটি মেসেজ দেখাবে যে প্লিজ ইনসার্ট ডেটা। তাহলে কোডগুলোকে আবার একটু দেখি। তাহলে আমরা এটা কি করব, প্রথমে আমরা সব টেক্সট বক্সগুলোতে ডেটা দিয়েছি কিনা সেটা কিন্তু আমরা নিশ্চিত করব এই ইফ কন্ডিশনের মাধ্যমে। যখন এই কন্ডিশনটি যখন ট্রু হবে তারপরে কিন্তু সে নিচের অংশে নামবে। নিচের অংশে কি, আমরা টেক্সট বক্স 1 2 3 4 এগুলোর মধ্যে কি আছে, থিওরি কন্টিনিউয়াস, থিওরি ফাইনাল, তারপর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, তারপর প্র্যাকটিক্যাল ফাইনাল রয়েছে। এখন এইগুলোকে আমরা কনভার্ট করে, এটাকে আমি ডাবলে কনভার্ট করেছি, যে আমরা একটা মেথডের নাম জানি যে কনভার্ট ডট টু ডাবল। এই মেথডের মাধ্যমে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে তাকে নিয়ে নিলাম আমাদের কাজের সুবিধার্থে। তাহলে এই কাজটি করার পরে আবার একটি ইফ কন্ডিশন দিলাম। কেন দিব, যে আমি এই সাবজেক্টের থিওরি পার্ট যেটি, সেটি হচ্ছে তার কি হতে হবে, এর মধ্যে কি রয়েছে, টেক্সট বক্সের মান থাকবে কোথায়, এ নামক ভেরিয়েবলের মধ্যে। তাহলে এর মান কি করলাম আমি, এ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, লজিক্যাল এন্ড এ লেস দেন ইকুয়াল টু 0। তার মানে কি, এর মান 0 থেকে 40 এর মধ্যে হতে হবে। যদি এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি হবে, সে পরবর্তী কন্ডিশনে কিন্তু যাবে। আবার অনুরূপভাবে কিন্তু এখানেও কিন্তু টেক্সট বক্স 2 এর ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে থিওরি ফাইনাল এই সাবজেক্টের নাম্বার হচ্ছে 0 থেকে 60 এর মধ্যে। তার মানে 0 থেকে 60 এর মধ্যে যদি হয় তাহলে সে কি করবে, তাহলে কিন্তু সে নাম্বারটাকে ইনপুট হিসেবে নিবে। তারপরে রয়েছে সি এর ক্ষেত্রে, তারপরে রয়েছে ডি এর ক্ষেত্রে। আমরা সবগুলোর ক্ষেত্রে যদি আমরা আমরা এই কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলে সে পরবর্তী লাইনে আসবে। পরবর্তী লাইনে আসবে কি, এখানে লিখলাম আরেকটি নতুন আমি একটি ভেরিয়েবল নিলাম,
সেটার নাম হয়েছে ডাবল এক্স নামে রাখলাম। তো এক্স এর ক্ষেত্রে আবার এই চারটি ভেরিয়েবলের মানটাকে আমি যোগ করে কোথায় রাখলাম, এক্স এর মধ্যে। তাহলে এখন কি হলো, এ বি সি ডি তার এই তিনটি যে টেক্সট বক্সের ভ্যালু, এটা কিন্তু যোগ হয়ে এই এক্স এর মধ্যে রইল। এই এক্সটি কিন্তু হচ্ছে আমাদের যে টোটাল আমরা যেখানে আমাদের থাকবে, এবং সেই টেক্সট বক্সের হচ্ছে টেক্সট বক্স 5.txt। আমরা যখন পরবর্তীতে আরো প্রোগ্রাম করব তখন এই টেক্সট বক্সগুলোর নাম আমরা চেঞ্জ করে দিব, যেমন টিএক্সটি যে কাজ তার, যেমন টোটাল, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেহেতু আজকে প্রথম করলাম বেশি অনেকগুলো, এই জন্য কিন্তু টেক্সট বক্স 1 2 3 এভাবে লিখলাম। এরপরে আমরা এক্স এর মানটা এখন কোথায় আসবে, টেক্সট বক্স 5 এর মধ্যে যাবে। এখন টেক্সট বক্স 5 এর মধ্যে এটা কিন্তু স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। এই জন্য আমি কি করলাম, এটাকে এক্স যেন শো করবে আমাদের স্ট্রিং হিসাবে টেক্সট টোটালের মধ্যে, এটাকে শো করবে এক্স ডট টু স্ট্রিং। এই ডট টু স্ট্রিং এটা মেথডটাকে আমরা পূর্বেও ব্যবহার করেছি, যেটা ইন্টিজার ডাবল টাইপের ভ্যালুকে আসলে মূলত সে স্ট্রিং এ দেখাবে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা 150 মার্ক আমাদের কিন্তু টোটাল আমরা দেখেছি। তা আমরা 150-র মধ্যে যদি আমরা আবার কিন্তু একটা ইফ কন্ডিশন নিলাম এখানে, তার মানে এই ইফটা যদি ট্রু হয় তাহলে কিন্তু সে এখানে আসবে, তা না হলে কিন্তু সে ঢুকবে না। তা না হলে কি হবে, তা না হলে কিন্তু সে মেসেজ দেখাবে আমাদের ডেটা ইজ আউট অফ লিমিট, তার মানে আমাদের যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের বাইরে। এরপরে এরপরে আবার এখানে যে ইফ কন্ডিশন, তাহলে আমরা কন্ডিশন চেক করব, আমরা যে ইনপুট দিব মানগুলোকে, এই টোটাল, এটা হচ্ছে টোটালের উপরে। এখন ক্যালকুলেশনটা কিন্তু হচ্ছে টোটাল যে যোগ করার পরে যে ভ্যালুটা হয়েছে তার উপর কিন্তু ভিত্তি করে হয়েছে। তাহলে আমরা জানি যে 150-র মধ্যে যে সকল সাবজেক্ট রয়েছে তাদের কিন্তু এ প্লাস হয় হচ্ছে 120 থেকে 150-র মধ্যে। এই বিভাজনটা কিন্তু আবার প্রোগ্রাম করার সময় জেনে নিতে হবে যে কত থেকে কতর মধ্যে হলে এ প্লাস হয়, তারপর এ হয়। এটা প্রয়োজনে তোমরা পূর্বে খাতায় লিখে রাখবে, সেখান থেকে তোমরা দেখে দেখে তারপরে লিখবে, তাহলে ভুল হবে না। তারপর আমরা কি করলাম, যে এক্স এর মান যদি 120-এর চেয়ে বড় বা সমান হয় এবং এক্স যদি 150-এর চেয়ে যদি ছোট হয় বা সমান হয়, তাহলে কি হবে, এই কন্ডিশনটি ট্রু হবে। যদি ট্রু হয় তাহলে কি হবে, টেক্সট বক্স 5 যেখানে লেটার গ্রেড আমি বসাচ্ছি সেটার নাম হচ্ছে টেক্সট বক্স 6, এখানে এ প্লাস আসবে। এবং টেক্সট বক্স 7.txt এটা হচ্ছে গ্রেড পয়েন্ট, এখানে আসবে 4.00, এই ভ্যালুটা আসবে। এভাবে এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে এখানে আমি কি করলাম, ইফ এলস ইফ ব্যবহার করলাম। এখানে আবার একটি কন্ডিশন দিলাম, যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে এ হবে, আবার এলস এর ক্ষেত্রে আবার দিলাম সেম, তাহলে আবার এ মাইনাস হবে। এরকম আমি অনেকগুলো এলস ইফ দিলাম, কারণ আমরা থিওরি অংশে পড়েছি যে ইফ এলস কিভাবে ব্যবহার করতে হয়। অনেকগুলো যদি কন্ডিশন যদি থাকে তাহলে কিন্তু আমরা এই কন্ডিশনালটাকে কিন্তু আমরা ইউজ করি, যে ইফ এলস এটার ফরম্যাটটাও কিন্তু আমাদের জানতে হবে, কিন্তু যেহেতু তোমরা থিওরি অংশে পড়েছো। এটার ফরম্যাটটা কি হচ্ছে, ইফ তারপরে হচ্ছে এলস, তার মানে কি অনেকগুলো এলস ইফ থাকতে পারে। তার মানে আমাদের অনেকগুলো কন্ডিশন যখন আমরা চেক করব তখন কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে এটিকে ব্যবহার করা। তাহলে কিন্তু আমি কিন্তু এখানে এইটি ব্যবহার করলাম, কিন্তু এলস ইফ, এটা ছাড়া আমাদের কোনো বিকল্পও নেই। তাহলে আমরা প্রতিটার ক্ষেত্রে কিন্তু আমরা লিখলাম যে এ মাইনাস বি প্লাস বি, আবার বি মাইনাস সি প্লাস সি, আবার অনুরূপ যেমন এখানে আমাদের হবে, এটা হচ্ছে হলো ডি হবে, এটাকে আমরা ডি লিখে দেই, ডি সি এর পরে ডি হবে। এরপরে এই কন্ডিশন যদি সবগুলো যদি ফলস হয় তাহলে কি হবে, এফ ফেল হবে। আর এই এলসটা তো হচ্ছে এর পূর্বের যে ইফ তার, আর এটা হচ্ছে তার পূর্বের। অনুরূপ ভাবে আমরা কিন্তু সকল গুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা আবার একটু ফর্মে যাই, আমি ফর্মে গিয়ে কিন্তু আমি আবার যে ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম, এটার ক্ষেত্রেও কিন্তু
সেম হবে কিন্তু এখানে এই বাটনে আবার ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে কি হবে, এখানে কিন্তু সেম কোডগুলোই কিন্তু আমি লিখছি, শুধুমাত্র টেক্সট বক্সের নামগুলো চেঞ্জ হচ্ছে, আর কিন্তু কিছুই নয়। শুধুমাত্র আমি কপি পেস্ট করেছি, বা তোমরাও করবে, শুধুমাত্র টেক্সট বক্সের নামগুলোকে তোমরা চেঞ্জ করে দিবে, আর কিন্তু কোডের কোনো চেঞ্জ নেই। কারণ হচ্ছে কারণ হচ্ছে এটিও 150 মার্কের, যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও 150 নম্বরের এবং এটিও 150 নম্বরের। এরপরে আবার ফর্মে চলে যাই। ফর্মে গিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট যে সাবজেক্ট, এটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে থিওরি অংশ নেই। থিওরি অংশ যদি আমাদের না থাকে তাহলে কি করতে হবে আমাদের, শুধুমাত্র কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে। তাহলে এটার কিন্তু নাম্বার কিন্তু আমরা জানি যে প্র্যাকটিক্যালে হচ্ছে 50 এবং প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে 50 এবং প্র্যাকটিক্যাল ফাইনালে হচ্ছে 50, এই টোটাল মিলে কিন্তু 100। এই 100-র মধ্যে কিন্তু তার ক্যালকুলেশনটা কিন্তু কমপ্লিট হয়। তো এখানে আমরা আবার ডাবল ক্লিক করে ঢুকি। এখানেও কিন্তু আবার সেই একই কন্ডিশনটাকে আমি ব্যবহার করলাম, যে টেক্সট বক্স 15 এবং যে টেক্সট বক্স 16, এটা কিন্তু কি হতে পারবে না, এটা অবশ্যই তার মধ্যে ভ্যালু থাকতে হবে। যদি ভ্যালু না থাকে তাহলে কি সেই পরবর্তী ইফে কিন্তু সে কন্ডিশন ট্রু না হলে কিন্তু সে পরবর্তী অংশে কিন্তু যাবে না। এখানেও কিন্তু সেম কাজই করেছি, একটি আলাদা ভেরিয়েবল নিয়েছি। পূর্বের গুলো যেহেতু a1 a2 নিয়েছিলাম, এখানে কিন্তু a3 b3 নিয়েছি, এবং এই সিকোয়েন্স গুলোকে আমরা সেম রাখবো এই কারণে যে তাহলে আমাদের কি হবে, আমাদের ভেরিয়েবল গুলো আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন কোন ভেরিয়েবলের মধ্যে টেক্সট বক্স থেকে ডেটা আসছে। তাহলে আমরা এখানেও কিন্তু সেই একই মেথড কিন্তু আমরা ব্যবহার করেছি, convert.toDouble টেক্সট বক্স 15.text, এটাকে আমরা কনভার্ট করে একটি ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এরপরে হচ্ছে টেক্সট বক্স 16 যেটা 16, এটাকে একটার মধ্যে রাখলাম। এরপরে কিন্তু সেম আমরা কি করলাম, যেখানে কন্ডিশনটাকে আবার চেক করলাম, যেখানে কিন্তু আমরা জানি যে থিওরি অংশ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস যেটা, সেটার মান হচ্ছে 0 থেকে 50 পর্যন্ত। এই জন্য কিন্তু আমরা এখানে লিখলাম ইফ কন্ডিশনে যে এর মান 0-র চেয়ে বড় অথবা সমান এবং 0-র চেয়ে ছোট বা 50-এর চেয়ে ছোট বা 50-এর সমান হতে হবে। আবার একই ক্ষেত্রে কিন্তু B3-র ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ফাইনাল যেটি, এটার ক্ষেত্রেও কিন্তু নাম্বারের রেঞ্জ হতে হবে 0 থেকে 50-এর মধ্যে। এই উভয় ক্ষেত্রে যদি দুটি কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে কি হবে, সে পরবর্তী অংশে কিন্তু সে যাবে। যাওয়ার পরে সে কিন্তু সেম কাজগুলোই কিন্তু আবার করবে। যে এখন আমরা এখানে কি করলাম, যে আগে আমাদের কন্ডিশন কিন্তু ছিল 150 মার্কের মধ্যে ছিল আমাদের এ প্লাস বের করা। এখন কিন্তু আমাদের 100 নম্বরের মধ্যে কিন্তু আমরা ক্যালকুলেশন করছি। 100 নম্বরের মধ্যে আমরা জানি যে 80 থেকে 100-র মধ্যে যদি হয় তাহলে কি হবে, সেটা হবে এ প্লাস হবে। আবার 75 থেকে এরকম আমি একটা ভ্যালু দিয়েছি, তো সেক্ষেত্রে হবে এ। এইরকমের অনুরূপ ভাবে কিন্তু এভাবে কিন্তু হবে, এটি ডি হবে, কপি করার ফলে ভুল হয়েছে। এভাবে কিন্তু তোমরা এভাবে লিখতে পারবে তোমরা। এরপরে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে ডেটাটা হচ্ছে ওই সেম কোডই আমরা লিখব, যে প্রথম যে কোড রয়েছে, যে আমরা যদি এই কন্ডিশনের ক্ষেত্রে যদি আমরা 50-এর উপরে যদি ডেটা যদি আমরা ইনসার্ট করি, তাহলে কিন্তু আমাদেরকে একটা মেসেজ দেখাবে যে ডেটা ইজ আউট অফ লিমিট। তারপরে আমরা যে প্রথম যে ইফটা দিয়েছি, এখানে যদি আমরা কোনো ঘর ফাঁকা রাখি তাহলে কি হবে, ফাঁকা রাখলে কিন্তু সে এই কন্ডিশন শো করবে যে প্লিজ ইনসার্ট ডেটা। এই দুটি কন্ডিশন কিন্তু আমাদের অবশ্যই চেক করতে হবে, চেক না করলে কিন্তু আমাদের প্রোগ্রামটা কিন্তু পুরোপুরি কিন্তু আমাদের সঠিক হবে না। এছাড়াও আমাদের আরো অনেকগুলো কিন্তু কন্ডিশন দিতে হবে, সেটা তোমরা যখন কাজ করবে তখন কিন্তু বুঝতে পারবে যে আমাদের যেমন থিওরি অংশে আমাদের বা প্র্যাকটিক্যালে আমাদের মিনিমাম, প্র্যাকটিক্যাল ফাইনালে আমাদের কতটুকু মিনিমাম নাম্বার পেতে হয়, তারপর থিওরি ফাইনালে আমাদের মিনিমাম কতটুকু পেতে হয়, সেই নম্বরগুলো কিন্তু চেক কন্ডিশনের কিন্তু প্রয়োজন রয়েছে। সেগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করিনি,
কারণ আমাদের কোডগুলো অনেক বেশি হবে বা তোমাদের জন্য একটু কমপ্লেক্স মনে হবে, এই জন্য কিন্তু আমি সেগুলোকে ইনসার্ট করিনি এখানে, সেই কোডগুলোকে লিখিনি, কিন্তু সেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে ওই অংশগুলো কিন্তু তোমরা ব্যবহার করবে। আমরা এখন একটু আবার ফর্মে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই তিনটি সাবজেক্টের জন্যই কিন্তু কোডগুলো লিখেছি। পরবর্তী যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টের কোডগুলোকে তোমরা লিখে বাসায় বসে করবে। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো, আমি এই 3টে সাবজেক্টেরই আমি জিপিএ বের করা দেখাবো। এখানে আমরা যা ইনসার্ট করব, তারপরে আমরা এখানে জিপিএ তে ক্লিক করব, তারপরে কিন্তু আমরা একটা জিপিএ পাবো আমরা। তাহলে আমি একটু জিপিএ এই বাটনে যাই। এখানে কিন্তু আমি কাজ করেছি কিসের উপর? এই যে গ্রেড পয়েন্ট, তার উপর। আমরা কিভাবে জিপিএ বের করব? এই যে জিপিএটা, তার সাথে কিন্তু ক্রেডিটের গুণ হবে, আবার যোগ হবে, তারপরে কি হবে? আবার এই জিপিএ এর সাথে এই ক্রেডিটটা আবার গুণ হবে। প্রতিটার ক্ষেত্রে কিন্তু গুণ হওয়ার পরে কিন্তু সেটাকে যোগ করার পরে কিন্তু কি হবে? ভাগ হবে টোটাল ক্রেডিট দিয়ে। যেমন আমি যদি এই 3টা সাবজেক্ট বের করতে চাই, সেখানে আমরা কি করব? এই জিপিএর সাথে এই ক্রেডিটটা গুণ হবে, আবার এটার জিপির সাথে এটা গুণ হবে, আবার এটার জিপির সাথে আবার এটা গুণ হবে। এই গুণ হওয়ার পরে যে যোগফল হবে সেটাকে আমি ভাগ দিব কি দিয়ে? এই 3টি সাবজেক্টের ক্রেডিটের যোগফল দ্বারা। তাহলে আমরা একটু দেখি। এখানে আমি লিখে রেখেছি যে আমি এই টেক্সট বক্স 7, এটি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের যে জিপি যে ঘরটায় বের হয় সেটা। এটা হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের জন্য। আর এই যে 19 সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য। তাহলে এগুলোকে কনভার্ট করে আমি কোথায় রাখলাম? ডাবল টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এরপরে আমি আবার একটা ডাবল টাইপের ভেরিয়েবল নিলাম এল, এখানে লিখলাম i পূরণ 3 যোগ j পূরণ, এখানে আসলে 3 হবে, 3, তারপরে k পূরণ 2। তাহলে আমাদের 3টি সাবজেক্টের কিন্তু আমি ক্যালকুলেশন করছি। তারপর ভাগ হবে 8, তার মানে এই 3টির ক্রেডিট হচ্ছে 3 যোগ 3 যোগ 2, 8। এরপর এটাকে আমি যেখানে দেখাবো সেটাকে আমি আবার এলটাকে আবার স্ট্রিং এ কনভার্ট করে নিলাম। তাহলে আমরা দেখি এভাবে। তাহলে এটাকে একটু রান করি। তোমরা কিন্তু সেম পদ্ধতিতেই কিন্তু সবগুলো সাবজেক্ট অন্য যে সেগুলোতে, যেমন তোমরা একটি পাবে হচ্ছে 200 মার্কের, সেক্ষেত্রে তোমরা 100 নম্বরের যে সাবজেক্ট এটাকে তোমরা কনভার্ট করে নিবে, ওখানে দ্বিগুণ দ্বিগুণ করে নিবে, তাহলে কিন্তু 200-র মধ্যে কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের আউটপুট। এখন আমরা এখানে নাম্বার দেই, যে আমরা এখানে আমরা দেই হচ্ছে 33, এখানে আমরা দেই 45, 22 দেই, 22 দেই। এখানে আমাদের কিন্তু এখানে যে 122, তার মানে a প্লাস, কিন্তু সেটা কিন্তু সে বের করেছে। এরপর আমরা এখানে একটু আবার কমিয়ে দেই, 40 দেই, 20 দেই, 20 দেই। এখানে a মাইনাস কিন্তু সে বের করেছে। তারপরে আমরা এখানে 20, এখানে আমরা আবার 30 দেই, এখানে 40 দেই। এই কিন্তু সে বের করছে। এখন আমরা চাচ্ছি কি 3টে সাবজেক্টের জিপিএ কিন্তু বের করবে। তাহলে আসলে কি কাজ করেছে? এই জিপিএ এর সাথে ক্রেডিটের গুণ হয়েছে এবং ভাগ হয়েছে 8 দ্বারা। আমরা জিপিএ তে ক্লিক করি। এই হচ্ছে আমাদের জিপিএ। তাহলে কিন্তু আমরা এই পদ্ধতিতে কিন্তু বের করতে পারবো। এখন আমি যদি এখানে এই ডেটাটাকে একটু মুছে ফেলি, তারপরে এখানে ক্লিক করি, এখানে কিন্তু আমাদের কি আসছে? প্লিজ ইনসার্ট ডেটা। ডেটা কিন্তু আমি যে কন্ডিশনটা দিয়েছিলাম যে কোনো ফাঁকা আমরা কিন্তু রাখতে পারবো না, তাহলে কি হবে? ফাঁকা যদি রাখি তাহলে কিন্তু সেরকম একটা মেসেজ কি শো করবে। আবার যদি এখানে তার কিন্তু সর্বোচ্চ রেঞ্জ রয়েছে 50, এখানে যদি আমরা দেই হচ্ছে 55, এখন কিন্তু মেসেজ দেখাচ্ছে কি ডেটা ইজ আউট অফ লিমিট, তার মানে কিন্তু আমাদের ওই রেঞ্জের মধ্যে কিন্তু নাই কিন্তু। তাহলে কিন্তু আমরা এভাবে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। তা আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আমি খুব সহজভাবেই তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি।
তা আমরা যখন এরকম জিপিএ ক্যালকুলেশনের প্রোগ্রাম যখন করব, এখানে আমরা এখন ম্যানুয়ালি কিন্তু ডেটাটাকে ইনসার্ট করছি। থিওরি এবং একজন ছাত্রের কিন্তু এটা বের করছি আমরা। আমরা যখন অনেকগুলো ছাত্রের জিপিএ বের করব, তখন কিন্তু আমাদের অবশ্যই একটি এই ফর্মের সাথে ডেটাবেজের একটা কানেক্টিভিটি কিন্তু আমাদের তৈরি করতে হবে। এবং ডেটাবেজের কানেক্টিভিটি তৈরি করার মাধ্যমে আমরা সেক্ষেত্রে আমরা আরো কাজ সুবিধার্থে কিন্তু আমরা প্রতিটি সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম তৈরি করে কিন্তু তার সাথে টেবিলের লিঙ্ক করে কিন্তু আমরা ডেটাটাকে ইনসার্ট করতে পারি। তারপরে আমরা ক্যালকুলেশন করে কিন্তু আমরা সেই রেজাল্টটাকে কিন্তু আমরা টেবিলে সংরক্ষণ করতে পারি এবং সেখান থেকেই কিন্তু আমরা আমরা আমাদের বিভিন্ন ধরনের যে রিপোর্ট সফটওয়্যার, তার মাধ্যমে কিন্তু আমরা রিপোর্টকে জেনারেট করতে পারি। আমরা কিন্তু এই পদ্ধতিতেই কিন্তু সহজেই কিন্তু জিপিএ ক্যালকুলেশন বা এরকমের তোমরা বিভিন্ন ধরনের যেকোনো সফটওয়্যারও কিন্তু তোমরা এভাবে কিন্তু তৈরি করতে পারো কিন্তু। সুতরাং তোমরা যদি এই বিষয়ে নিয়ে যদি একটু সামনে আরো একটু চেষ্টা করো, তাহলে আমি মনে করি যে তোমরা এগোতে পারবে। এবং এই কোডগুলো কিন্তু খুব সহজ। আমি কিন্তু ম্যাক্সিমামে কি ব্যবহার করলাম এক্ষেত্রে? আমি শুধুমাত্র কিন্তু ইফ এলস এবং ইফ এলস ইফ এলস এগুলো কিন্তু ব্যবহার করেছি এবং কোডগুলো কিন্তু খুব কঠিন কিন্তু নয়, তোমরা দেখেছো। তো সুতরাং এবং যে সকল কিছু মেথড কিন্তু বিল্ট ইন সি শার্পের রয়েছে, যেমন আমি ব্যবহার করেছি যে ইজ, নট, নাল অর এমটি একটি মেথড, তারপরে কনভার্ট ডট টু ডাবল, তারপর হচ্ছে কনভার্ট, তারপর ডট টু স্ট্রিং। এই সিম্পল সিম্পল কিন্তু আমরা মেথডগুলোকে কিন্তু আমরা ব্যবহার করেছি, খুব কিন্তু কঠিন কোনো কিছু বিষয় না এগুলো। এবং এখানে কিন্তু এরর আসলেও কিন্তু সেটা জেনারেট করাও কিন্তু খুব সহজ। এররটা বোঝা যায় কোন লাইনে সে এররটা দিচ্ছে। তো তোমরা বাসায় বসে বাকি যে 4টি সাবজেক্ট রয়েছে, যে ডেটা কমিউনিকেশন নেটওয়ার্ক, এখানেও কিন্তু 3 ক্রেডিট রয়েছে। তারপরে কম্পিউটার পেরিফেরালস, এখানেও 3 ক্রেডিট রয়েছে। তারপর প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স, এখানেও কিন্তু তোমাদের, এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে নম্বরগুলো কত সিলেবাসে রয়েছে, এটা দেখে কিন্তু তোমাদের সেই কন্ডিশনটা দিতে হবে যেন ওই রেঞ্জের মধ্যে যেন থাকে, রেঞ্জের বাইরে যেন না হয়। কারণ আমি ডেটাটা যা ইনসার্ট করব, আর যদি আমি সেই লিমিট যদি না দিই, তাহলে কি হবে, ভুল ক্রমে এলোমেলো ডেটা ইনসার্ট হয়ে কিন্তু যে রেজাল্ট দেখাবে সেটা কিন্তু আনওয়ান্টেড রেজাল্ট, যে রেজাল্ট আমরা চাচ্ছি না সেরকমের রেজাল্ট কিন্তু সে শো করবে। সেরকম রেজাল্ট শো করলে কিন্তু কি হবে, আমাদের কাঙ্ক্ষিত কিন্তু আমরা ফলাফল পাবো না কিন্তু। সুতরাং কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য কিন্তু আমাদের প্রতিটি টেক্সট বক্সে কিন্তু আমাদের এই কন্ডিশনের প্রয়োজন রয়েছে, যে টেক্সট বক্সের সর্বোচ্চ রেঞ্জ কত, কত রেঞ্জের ডেটা দিলে আমরা এটাকে আমরা কভার করতে পারবো। এবং সেটা আমরা অবশ্যই সিলেবাস দেখে আমরা আমরা দিব। যেমন আমাদের কম্পিউটার পেরিফেরালস, এখানে কিন্তু এই থিওরি কন্টিনিউয়াস, যার কিন্তু শুধুমাত্র কিন্তু 20, তার মানে এখানে আমাদের দিতে হবে কত কন্ডিশনের মধ্যে, 0 থেকে কিন্তু আমাদের 20-র মধ্যে কিন্তু আমাদের দিতে হবে। তো আশা করি তোমরা বাকি যে কাজটা এটাকে করবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই, জানাবে। এবং কোনো প্রবলেম হলে কিন্তু আমাকে মেসেজ তোমরা কমেন্ট বক্সেও জানাতে পারো, ইমেইলও করতে পারো। এরপরে তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে যে জিপিএ ক্যালকুলেশন করা, এটাকে তোমরা বাসায় বসে অবশ্যই করবে। কারণ প্র্যাকটিস না করলে কিন্তু তুমি এক্সপার্ট কিন্তু হতে পারবে না। তোমার এক্সপার্ট হওয়ার জন্য কিন্তু অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন আছে। অনেক প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলোকে সলভ করতে হবে কিন্তু। তা তোমরা যদি পুনরায় ভিডিওটি দেখতে চাও, তাহলে তোমরা স্কিলস পোর্টালে গিয়ে তোমরা দেখতে পারবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের সুন্দর জীবন কামনা করছি। তো ধন্যবাদ সবাইকে।